বছর বয়সে মায়াঙ্কর চক্রবর্তী হয়ে উঠেছেন ভারতের 94তম গ্র্যান্ড মাস্টার এবং উত্তর পূর্ব ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। এই কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র অসম ও উত্তর পূর্ব ভারতের জন্য এক গর্বের মুহূর্ত। অসমের এক সাধারণ পরিবারে জন্ম মায়াঙ্কর চক্রবর্তীর। ছোটবেলা থেকে তার মধ্যে ছিল খেলাধুলা প্রতি আগ্রহ। প্রথম দিকে তিনি অন্য খেলাও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দাবার 64 ঘরের জগতেই তাকে সবচেয়ে বেশি টানতে শুরু করে। ধীরে ধীরে বোর্ডের গুটি চালানোর মধ্যেই তিনি খুঁজে পান নিজের স্বপ্নের পথ। দাবা শেখার শুরুটা ছিল খুব সাধারণভাবে স্থানীয় কোচের কাছে অনুশীলন আর প্রতিদিনের ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস। কিন্তু খুব দ্রুতই সবাই বুঝতে পারে এই ছেলেটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা। মায়াঙ্কের সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম ও পরিবারের ত্যাগ। তার স্বপ্ন পূরণের পরিবারের বড় ভূমিকা ছিল। তার মা একদিন নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দেন যাতে তিনি পুরো সময় ছেলের প্রশিক্ষণ ও টুর্নামেন্টে অংশগ্রহণে সাহায্য করতে পারেন। এই ত্যাগই মায়াঙ্কের পক্ষে আরও দৃঢ় করে দেয়। অর্থনৈতিক চাপ, দূরের টার্গেটে যাওয়া, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ সবকিছুই ছিল কঠিন, তবুও মায়াঙ্ক হার মানেননি। প্রতিটি ম্যাচকে তিনি দেখেছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে। 2026 সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে মায়াঙ্ক তার তৃতীয় ও শেষ গ্র্যান্ডমাস্টার নাম অর্জন করেন। টুর্নামেন্টে তিনি 9 রাউন্ডের মধ্যে 7 রাউন্ড অংশগ্রহণ করেও অসাধারণ পারফরম্যান্স দেখান এবং ইতিহাস তৈরি করেন। এই সাফল্যের মাধ্যমে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বরং উত্তর পূর্ব ভারতের অসংখ্য তরুণ দাবাড়ুকে নতুন স্বপ্নের পথ দেখিয়েছেন। আজ মায়াঙ্ক শুধু একজন দাবাড়ু নন, তিনি উত্তর পূর্ব ভারতের তরুণদের কাছে এক অনুপ্রেরণা। তার গল্প প্রমাণ করে বড় শহর বা বড় সুযোগ না থাকলেও কঠোর পরিশ্রম, পরিবারের সমর্থন এবং অন্যান্য ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। দাবার রেকর্ডে তিনি হয়তো গুটি চালান, কিন্তু বাস্তবে তিনি চাল দিয়েছেন এক নতুন ইতিহাসের, যা ভবিষ্যতে অসংখ্য দাবাড়ুকে নতুন পথ দেখাবে। 11 সন্ত্রাসী হামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই দিনে অনেক মানুষ হারিয়েছিলেন তাদের প্রিয়জনকে। এই হামলায় সন্ত্রাসীরা 1.5 শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছিল, আর সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন তারা ছিলেন আমাদের দেশের সৈনিক। আর সাহসীদের একজন ছিলেন সন্দীপ উন্নিকিষাণ। মেজর সন্দীপ উন্নিকিষাণ সন্ত্রাসীদের সাথে লড়াই করতে গিয়ে এবং মানুষকে বাঁচাতে গিয়ে শহীদ হন। সন্ত্রাসীদের নির্মূল করতে 51টি বিশেষ অ্যাকশন গ্রুপ অপারেশন ব্ল্যাঙ্ক টার্গেট শুরু করেছিলেন। এই অপারেশন মেজর উন্নিকিষাণ 10 জনের কমান্ডো দলের নেতৃত্ব দিয়েছিলেন। 28শে নভেম্বর সকল কমান্ডো তাদের জীবনের ঝুঁকি নিয়ে হোটেল তাজে প্রবেশ করেছিলেন। দৃশ্যটি এমন ছিল যে সন্ত্রাসীরা একটি কক্ষে কয়েকজন নারীকে আটক করে রেখেছিলেন। মেজর সন্দীপ তার সহযোগিতা কমান্ডো সুনীল যাদবের সাথে ভিতরে প্রবেশ করার সাথে সাথে যাদব গুলিবিদ্ধ হন। মেজর সন্দীপ সঙ্গে সঙ্গে যাদবকে সেখান থেকে বের করে নেন। তারপর দ্বিতীয় তলায় পৌঁছলেও সন্দীপকেও পিঠে শত্রুর গুলি লাগে, কিন্তু তা সত্ত্বেও তিনি সঙ্গীদের বলেন আসবে না, তিনি এদেরকে সামনে নেবে। দুদিক থেকে একদিকের পর এক গুলির শব্দের আওয়াজ।
যা কিছুক্ষণ পর হঠাৎ করে থেমে যায়। যেখানে উপস্থিত সৈন্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, সেখানে এখন সেই সব সন্ন্যাসী নিহত হয়েছেন, কিন্তু একই সাথে তাদের চোখ অশ্রুতে ভিজে গিয়েছিল। সেদিন সন্দীপ নিজের জীবন বিসর্জন দিয়ে অপারেশনে সফল করে পৃথিবীকে চিরতরে বিদায় জানান। ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট কর্নেল সোহন রায় তার এনফিল্ড ক্লাসিক ৫০০ বাইককে করে বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তা উমলিং লা জয় করেছেন। ২০শে অগস্ট ২০২৫ তারিখে পুনেতে শুরু হওয়া এই যাত্রা ৩০শে অগস্ট লে পৌঁছানোর মাধ্যমে শেষ হয়েছে। পথে তিনি রুক্ষ ভূখণ্ড, বৃষ্টি, ধুলো, ভূমিধস এবং দুর্বল নেটওয়ার্কের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। পথে তিনি জম্মু, শ্রীনগর, দ্রাস, কার্গিল, লেহ, নিয়মা ও হানলে অতিক্রম করেছিলেন এবং কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধ ও বুদগাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সোশ্যাল মিডিয়া শেয়ার করে তিনি লিখেছেন, আজ নরবুলা টপ থেকে উমলিং লা অতিক্রম করেছি। দীর্ঘ প্রতীক্ষিত তাদের সমর্থন এবং অনুপ্রেরণার জন্য সকলকে ধন্যবাদ। ৭৭ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করা আশ্চর্যজনক, এমনকি ২৫ বছর বয়সী একজন ব্যক্তির জন্য চ্যালেঞ্জিং। তাঁর স্পোর্টস ডিএনএ, ফুটবল, বক্সিং এবং ম্যারাথন দৌড়ের প্রতি অভিজ্ঞতা তাঁকে দীর্ঘ দূরত্বে সাইকেল চালানোর শক্তি দেয়। তাঁর ৩০ বছরের সেনাবাহিনীতে চাকরির সময় তিনি জম্মু ও কাশ্মীর এবং এলওসি বরাবর দেশের সেবা করেছিলেন। পূর্ববর্তী রেকর্ডগুলির মধ্যে খারদুং লা পৌঁছানোর জন্য সবচেয়ে প্রবীণ রাইডার হিসেবে লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম এবং পূর্ব পশ্চিম সোলো রাইডে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটি প্রমাণ করে যে আবেগ ও সাহসের তুলনায় বয়স কেবল একটা সংখ্যা মাত্র। ভারতীয় ক্রিকেটের ধৈর্য, নিখুঁত টেকনিক এবং ভরসার কথা উঠলে যে খেলোয়াড়ের নাম সবার আগে আসে তিনি হলেন রাহুল দ্রাবিড়। প্রায় ১.৫ দশক ধরে তিনি টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে এমন শক্ত ভিত দিয়েছিলেন যার ফলে ভারত ইতিহাসে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিণত হয়। টেস্ট হোক বা ওয়ানডে, বিদেশে কঠিন পিচ হোক বা চাপের ম্যাচ, দ্রাবিড়ের সব সময় দলের জন্য শক্ত এক দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তাই ক্রিকেট জগতে তাকে বলা হয় দ্য ওয়াল। এবার তার এই অসাধারণ আবেদনকে সম্মান জানাতে চলেছে। খবর অনুযায়ী দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান দেওয়া হয়েছে। এই পুরস্কার সেই সব কিংবদন্তি খেলোয়াড়দের দেওয়া হয় যারা নিজেদের খেলা ও নেতৃত্বকে দিয়ে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। একজন খেলোয়াড় হিসেবে দ্রাবিড় শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণও এর সঙ্গে মিলে ভারতীয় ব্যাটিং বিখ্যাত ফ্যাব ফোর তৈরি করেছিলেন। পরে কোচ হিসেবেও তিনি অনেক তরুণ খেলোয়াড়কে গড়ে তুলেছেন এবং ভারতীয় দলকে নতুন দিশা দিয়েছেন। এই সম্মান শুধু রেকর্ডের জন্য নয়, বরং তার চরিত্র, ধৈর্য এবং নিবেদনের জন্য, যা ভারতীয় ক্রিকেটকে শক্ত ভিত্তি গড়তে সাহায্য করেছে। বাদামবাড়ি বাস টার্মিনালের প্রতি বৃহস্পতিবার এক
অটোরিকশা একটু অন্য নিয়মে চলে না, কোনো ভাড়া না মিটার, শুধু মানবতা। সেখানে বিষ্ণু পাত্র তার অটো দাঁড় করিয়ে অপেক্ষা করেন, সাধারণ যাত্রীদের জন্য নয়, বরং তাদের জন্য যারা ভাড়া দিয়ে যাতায়াত করতে পারে না। বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা, অসুস্থ রোগী, তার উদ্বিগ্ন পরিবার যারা হাসপাতালে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছেন। যদি বৃহস্পতিবার হয় তাহলে বিষ্ণু তাদের সেখানেই যেতে হয়, সেখানেই বিনামূল্যে পৌঁছে দেয়। গত 2 বছর ধরে তিনি রোগীদের এসএবি মেডিকেল কলেজ ও হাসপাতাল, উড়িষ্যার অন্যতম বড় সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন, যাতে তারা চিকিৎসা নিতে পারেন, যাতে গিয়ে যাতায়াতের খরচ নিয়ে তারা চিন্তা না করেন। বিষ্ণু নিজেও খুব সাধারণ জীবনযাপন করেন। 2004 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। তবুও তিনি আবার অটো চালান এবং নিজের স্বাচ্ছন্দ্যের চেয়ে মানসিকভাবে বেছে নেন অন্য এক পেশাকে। প্রতি বৃহস্পতিবার তার অটো শুধু যাত্রী বহন করে না, একটি বহন করে তার এই পরিবারের প্রতি এক আশা। ফার্স্ট মহিলা পাইলট, তার চাকরির যুদ্ধের মতো অবস্থা, তবু সাহস কমেনি। হরিয়ানা ফরিদাপুর 23 বছরের পাইলট দীপিকা আধানা সাহস ও দায়িত্বের অসাধারণ উদাহরণ দেখিয়েছেন। একটি বিশেষ রেসিডেন্সি পাইলটের মাধ্যমে তিনি ইউএই থেকে 169 জন ভারতীয় নাগরিককে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন যাকে এই মিশনের কথা জানান, তখন তারা পরিস্থিতি খুবই সংবেদনশীল ছিল। তবুও দীপিকা এক মুহূর্ত দ্বিধা না করে এই দায়িত্ব গ্রহণ করেন। পরিবারের আবেগ ভরা কণ্ঠেও তিনি বলেছিলেন, মা, চাচু, শেষবার দেখে নাও, হয়তো আর দেখা হবে না। কিন্তু তার পরিবার ভয় পায়নি, ভয় পাওয়ার বদলে তাকে সাহস জুগিয়েছে। এই মিশনের আরেকটি বিশেষ দিক ছিল, পুরো পাইলটের ত্রুটি ছিল মহিলা ক্যাপ্টেনের থেকে শুরু করে ক্রু সদস্য, মোট 6 জনই ছিল মহিলা। ফ্লাইটটি ইউএই এর বাস অল পৌঁছায়। সেখান থেকে 1 ঘন্টার মধ্যে 169 জন ভারতীয় যাত্রীকে বিমানে তোলা হয় এবং বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায়। উড়ানের সময় কিছুক্ষণের জন্য এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে কিছু সময় উদ্বেগ তৈরি হয়। তবে দ্রুত আবার যোগাযোগ স্থগিত হয় এবং মিশন সফলভাবে সম্পন্ন হয়। দিল্লিতে পৌঁছাবার পর যাত্রীদের মুখে স্বস্তির স্পষ্ট ছিল। অনেকেই টুইটে ধন্যবাদ জানিয়েছিলেন, আপনাকে জানাই আমার নিরাপদ নিজেদের দেশে ফেরার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটি শুধু একটি উড়ান ছিল না, বরং সাহস, দায়িত্ববোধ এবং নারী শক্তির এক উজ্জ্বল উদাহরণ ছিল। কখনো একই পরিবার থেকে এমন দুটি গল্প বেরিয়ে আসে যা পুরো দেশকে গর্বিত করে। একদিকে তরুণ ক্রিকেটারের বৈভব সঞ্জীবনী মাঠে নিজের খেলার দেশের নাম উজ্জ্বল করেছেন, অন্যদিকে তার মামা অভিষেক চৌহান দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি ইউপিএসসি পাশ করে অল ইন্ডিয়া র্যাঙ্ক 102 অর্জন করেছেন। বিহারের সমস্তিপুর জেলার একজন গ্রামের বাসিন্দা অভিষেক এখন আইপিএস যোগ দিয়ে দেশের সেবা করেন। অভিষেক চৌহান সাফল্যের গল্প কঠোর পরিশ্রম ও নিষ্ঠার এক বড় উদাহরণ। তিনি কোনো বড় কোচিং সেন্টারের সাহায্য নেননি, শুধু নিজের পড়াশোনা করেই এই কঠিন পরীক্ষায় পাশ করেছেন। সবচেয়ে বিশেষ বিষয় হলো, প্রথম চেষ্টাতেই তিনি ইউপিএসসি পাশ করেন, 102তম র্যাঙ্ক অর্জন করেন, যা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে স্বপ্নের মতো। পড়াশোনাতেও তিনি খুব ভালো ছিলেন। তিনি আইআইটি
ধন্যবাদ থেকে গোল্ড মেডেলিস্ট। আর শুধু সপ্তরী নয়, পুরো বিহার এই সাফল্যের গর্বিত। এই পরিবারের যেখানে ভাগ্নে ক্রিকেটার মাঠের দেশের উজ্জ্বল করেছেন, সেখানে মামা উর্দি পরে আইপিএস অফিসার হয়ে দেশের সেবা করতে চলেছেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন খেলাধুলায় হোক বা প্রশাসনের কঠোর পরিশ্রম ও আগ্রহে থাকুক অটুট, দুটি পূরণ হোক সম্ভব।